আমি বিনয় ভরদ্বাজ। আমার সঙ্গে রয়েছে কমান্ডো সিআরপিএফ কমান্ডো সুজয় মণ্ডল। আমরা আজকে আপনার সামনে কথা বলছি পুলওয়ামা নিয়ে। পুলওয়ামা যে 44 জন শহীদ হয়ে গেলেন, আদৌ কি তারা শহীদ? আর শহীদ হয়ে যাওয়ার পর তাদেরকে নিয়ে যেভাবে রাজনীতি হলো, তাদেরকে নিয়ে সারা দেশ যেভাবে মাতল, বাস্তব অবস্থাটা শহীদদের কি হয় সেই কথা জানাবেন আমাদের কমান্ডো সুজয় মণ্ডল। সুজয় বাবু, আপনাকে আপনার খবরে স্বাগত। নমস্কার, আমি সুজয় মণ্ডল, এক্স কমান্ডো সিআরপিএফ। কমান্ডোর সাথে কথা বলছি, সিআরপিএফ এর বাস্তব অবস্থাটি কি তার কথাটা বলবো। এই যে সিআরপিএফ এর 44 জন মারা গেলেন পুলওয়ামায়, তাদেরকে শহীদের তকমা দেওয়া হলো, তাদেরকে শহীদ বানিয়ে সারা দেশ মেতে উঠলো। আমরা সবাই ফুলমালা দিলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। কিন্তু আজ তারা কেউ না খেয়ে মরছে তার বাড়ির লোক, কেউ সবজি বিক্রি করছে, কেউ কোনো কিছু খেটে খাচ্ছে, মাঠে দৌড়াচ্ছে, কিন্তু তাও রোজগার পাচ্ছেন। ঠিক আপনার অবস্থাটাও কিন্তু আপনি সিআরপিএফ ছিলেন জওয়ান, আপনি কমান্ডো ট্রেনিং এর পর বিভিন্ন ক্যাম্পে গেছেন, যুদ্ধে গেছেন, আপনার অবস্থাও কিন্তু একই অবস্থায়। কি অবস্থায় রয়েছেন আপনি আর পুলওয়ামার, সেটা আমরা জানবো। আপনি আপনার প্রথমে আপনার সম্পর্কে আমরা বলে রাখি। এই সুজয় মণ্ডল প্রথম জওয়ান, যিনি 2014 সালে সিআরপিএফ এর ক্যাম্পগুলোতে তাদেরকে বর্ডারে পাঠিয়ে দিয়ে, তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে কিভাবে যে তাদের উপরে টর্চার আনা হয়, কিভাবে যে কোনো ব্যবস্থা ছাড়াই তাদেরকে যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেসব নিয়ে কিন্তু তার যে ব্যবস্থার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন, তাই তাকে কিন্তু বের করে দেওয়া হয় পুরো টিমকে। কি হয়েছিল? 9 এপ্রিল 2014 সালে সুকমা ডিস্ট্রিক্ট চিন্তাপুপাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, নকশালি হামলা হয়েছিল। আমরা 96 জন জওয়ান ছিলাম। তার মধ্যে যখন আমরা বুরখাপাল বলে একটা জায়গা আছে, ওখানে আমরা ইলেকশন পার্টিকে ছেড়ে বাপস আসছিলাম এবং পাহাড়ের ওপরে ছিলাম। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছিলাম, ডান দিকে নকশালি হারকত দেখা যাচ্ছিল। তখন আমরা যে কমান্ডার ছিল টিসি রমেশ কুমার সিং, ওনাকে বলেছিলাম যে ডান দিকে নকশালি হারকত দেখা যাচ্ছে, তাকে প্ল্যান বানানো যাক। প্ল্যান বানিয়ে তাকে একটা বরবাদির দিকে যাতে তাকে শেষ করা যায় এবং অ্যাচিভমেন্ট করা যায়, সেটার জন্য আমি কথা বলেছিলাম। কিন্তু সেই মুহূর্তে কোনো শুনবাই না করে ডাইরেক্ট মুভমেন্ট করে দিয়েছিল। সেটা ছিল প্রথম ফল্ট। তার মধ্যে 9 জন আমরা ফেসে যাই, তার মধ্যে 3 জন শহীদ হয়, 3 জন মারা যায়। 3 জনের মধ্যে চন্দ্রকান্ত ঘোষ একজন ছিল, কান্দি মুর্শিদাবাদ বাড়ি। ওনার বাড়ি হচ্ছে ভরতপুর থানা শক্তিপুর গ্রামে, পরিষা শক্তিপুর। তিনি আমার ভাই ছিল, সে লো মেডিকেল ক্যাটাগরি। লো মেডিকেল ক্যাটাগরিটা বলি, সে ছিল আনফিট, অ্যাকচুয়ালি মেডিকেল আনফিট ছিল, তাকে ডিউটি পাঠানো হয়েছিল এবং সে মেডিকেলের অসুস্থতার কারণে সে লড়তে পারেনি। সেটা প্রতিবাদ করেছিলাম। এবং যে 9 জন ফাঁসাই করে, তাদের মধ্যে 5 জন ইনজুরি হয়েছিল, তাদের মধ্যে আমি বোম ব্লাস্ট ইনজুরি হয়েছিল। আমাকে কোনো রকম ব্যবস্থা করা হয়নি, ডাক্তারি ব্যবস্থা করা হয়নি, কোনো রকম ফেসিলিটি দেওয়া হয়নি এবং আমাকে সিস্টেমের এগেনস্টে প্রতিবাদ করেছিলাম। মানে কোনো রকম ভুল ছিল, 15 থেকে 20 রকম ভুল ছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আইজি, ডিআইজি, কমান্ডেন্ট সকলকে বলা হয়েছিল, লেটার দিয়ে বলা হয়েছিল। না, প্রতিবাদ করেছিলেন কেন? প্রতিবাদ করেছিলেন যেটা ভুল ছিল, যে জিনিসটা ভুল ছিল, যেমন ধরুন যেতে মানা করা হয়েছিল, প্ল্যান বানানো ছিল না, ডিপিং ছিল না, ডিবিপিং ছিল না। 100% ছেলের মধ্যে 17% নতুন ছেলে ছিল, তাদেরকে বেসিক ট্রেনিং করিয়ে, তাদের বেসিক ট্রেনিং করানো হয়নি, তাদেরকে ডাইরেক্ট কমান্ডো ট্রেনিং করিয়ে জঙ্গলে পাঠানো হয়েছিল এবং তার ফলে পেছন থেকে কোনো রকম সহায়তা করেনি, যারা আমরা ফেসে গিয়েছিলাম। এবং তাদের মধ্যে হাতিয়ারে যে ভুল ছিল, 8টা ইউপিজের ফায়ার করি, তার মধ্যে 3টে ব্ল্যান্ড হয়ে যায়, 3টে ব্লাস্ট হয় না, 5টা ব্লাস্ট হয়। তাহলে সেটা একটা বিরাট বড় ভুল ছিল। সেই সব ব্যাপারটা আমি আইজি কমান্ডেন্টকে বলেছিলাম এবং আমাকে নাকচ করে দিয়ে আমাকে মেডিকেলের কোনো ব্যবস্থা করা হয়নি এবং আমার উপরে টর্চার করা হতো। সেই টর্চারের ফলে আমি বাইরে এসে আরজিকর মেডিকেল কলেজে আমি অপারেশন করিয়ে যখন আমি যাই, তারপর আমার উপরে ইনকোয়ারি বসানো যায় এবং মারা ধরা, টর্চার করা হয় এবং মোবাইল ভেঙে দেওয়া হয়। কেন আপনাকে মারা হতো? কেন? কারণ আমি প্রতিবাদ করেছিলাম, সত্যটাকে আমি বলেছিলাম, যেটা আমার সঙ্গে হয়েছে, ছোট কর্মচারী যেহেতু আমার সঙ্গে, আমি যাতে আমার সঙ্গে যেটা হলো সেটা যেন কোনো সিপাহীর সঙ্গে না হয় এবং সিস্টেমটা সুতরাং, যেহেতু 3 জন মারা গেল, আজকে পরবর্তীকালে যদি সিস্টেম ঠিক না থাকে, যদি তাদের সিচুয়েশন ঠিক না থাকে, যদি হাতিয়ার অ্যানিমেশন ঠিক না থাকে এবং প্ল্যানিং যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু 3 জায়গায় 300 জন মারা যেতে পারে। যেমন পুলওয়ামাটাকে 44 জন নিজের ভুলের জন্য এবং রাজনীতি করে তাকে মেরে দেওয়া হলো।
সেরকম পরিস্থিতি আমার দেশে হতে পারে। সেই জন্য আমি সিস্টেমের এগেনস্ট হওয়া উচিত। যেহেতু 2017 সালে আমার জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছিল তেজ বাহাদুর যাদবের, উনি কিন্তু খাবারের ব্যাপারে বলেছিল, ওর আগে কিন্তু আমি মুখ খুলেছিলাম। আমি একজন বাঙালি যুবক, আমি কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা, সবচেয়ে ফোর্সের মধ্যে, সেনাদের মধ্যে আমি অন্যায় প্রতিবাদ প্রথম আমি করি, কিন্তু আজকে আমার পরিস্থিতি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। আমি একজন কমান্ডো। এই পরিস্থিতির মধ্যে না তো কোনো রাজ্য সরকার আমার উপরে ব্যবস্থা নিয়েছে, না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কথাই নেই। তারা শুধু রাজনীতি বোঝে, তারা শুধু পার্টি বোঝে, আর কিচ্ছু বোঝে না। শুধু তাদের নিজের দায়িত্বটা পালন করতে পারে না। এবং যে পরিস্থিতি দেশের মধ্যে হচ্ছে, এটা তো বলা যায় না, যেমন প্যারামিলিটারির ক্ষেত্রে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না। আমরা আসছি প্যারামিলিটারি ফোর্সের কথা বলবো। আমরা সেটাই অবশ্যই জানি যে আর্মি আর প্যারামিলিটারি ফোর্স মানে যারা রয়েছে, আর্মি যখন দেশের সাথে দেশের যুদ্ধ হয় তখন তাদেরকে দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়, কিন্তু ইনার যারা আছে, জঙ্গি হামলা হোক, বর্ডার সিকিউরিটি হোক, বর্ডারের দেখাশোনা হোক, বা ইলেকশন পারপাস হোক, যে কোনো দাঙ্গা হোক, এই প্যারামিলিটারি ফোর্স যারা রয়েছে, সিআরপিএফ আর অন্যান্য যারা আইটি, এসএসবি, এই বিএসএফ যারা রয়েছে, এরা কিন্তু সিআরপিএফ যারা রয়েছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি দেশের ইনার সিকিউরিটিটা দেখেন। আর এই ইনার সিকিউরিটি দেখার জন্য এদের সাথে যে একটা সৎ ব্যবহারের ব্যাপারটা কিন্তু রয়েছে, আমরা সেটাও কিন্তু আপনাদের ইতিমধ্যে একটা ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি। সেনা যখন কোন জওয়ান মারা যায় তাদের শহীদ বলা হয়, আর যখন সিআরপিএফ বা এই প্যারামিলিটারি ফোর্সের কোন জওয়ান মারা যায় তাহলে সব সিভিলিয়ান মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু দেখানো একরকম হয়, বাস্তবটা কিন্তু একরকম, তাই নাকি? হ্যাঁ, বিলকুল একদম। সেনার মধ্যে যে ফেসিলিটি আছে সেই ফেসিলিটি নেই। ডিউটি সেম, কিন্তু ফেসিলিটি আলাদা আলাদা। একই দেশে দুই রকমের ফারাক, মানে উঁচু নিচু আছে। যেমন যখন কেউ যদি সেনার মধ্যে মারা যায়, এয়ারফোর্স, নেভি, আর্মির মধ্যে, তাদের শহীদের দরজা আছে, তাদের ফেসিলিটি আছে। কিন্তু আমাদের যদি কোনো ইনসিডেন্ট এবং যেভাবে মারা যায়, তাদের কিন্তু শহীদের দরজা নেই। তাহলে এই যে শহীদের দরজা নেই, তাহলে এই যে 44 জন মারা গেল আপনাদের জওয়ান পুলওয়ামায়, তাদের তো সারা দেশ বললো শহীদ শহীদ শহীদ, তারা কি শহীদ তো তাদের দরজা দেওয়া হলো? এই দরজা দিয়ে কি কোনো কাজ হলো? না, সেটা শহীদের দরজা দেওয়া হয়, শহীদের দরজা দেওয়া হয়নি। সেটা একটা রাজনীতি করা হচ্ছে সেনাকে নিয়ে, প্যারামিলিটারিকে নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে। ওদের এখনো পর্যন্ত শহীদের দরজা দেওয়া হয়নি। কেন এরকম বলছে? সবাই তো জানে শহীদ হয়েছে। আম পাবলিক কিন্তু জানে না। কিন্তু যারা দেখুন, আপনি প্যারামিলিটারি ক্ষেত্রে জিজ্ঞেস করুন এবং আপনি জানুন, সিনিয়র অফিসারকে, অথরিটিকে জিজ্ঞেস করুন, কিন্তু তাদের কোনো শহীদের দরজা নেই। কারণ সেটা গভর্নমেন্ট তাদের উপর কোনো ধ্যান দেয় না। আজকে বিজেপি গভর্নমেন্ট আছে, কালকে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, সব সেম। যদি এরকম কিছু হয়, আজকে নতুন কোনো গভর্নমেন্ট যদি সেনার প্রতি ভাবতে পারে, সেটা হয়তো জানা নেই, কিন্তু এরা কিন্তু সেম, কিছুই করছে না তাদের দেশের জন্য। আমি এইটুকু বুঝি, শুধু বাকবাস করছে এবং সেনাকে রাজনীতি করা হচ্ছে। এই যে আমরা অবশ্যই এটা খুব মারাত্মক অভিযোগ, কারণ যে আমরা সকলে জানি, সারা দেশ জানে যে 44 জন যারা মারা গেল জওয়ান, তারা দেশ সেনার জওয়ান যারা মারা গেল, তাদের কিন্তু তারা আর্মি জওয়ান নয়, তারা সিআরপিএফ জওয়ান আর প্যারামিলিটারি জওয়ান ছিল। তারা তাদেরকে শহীদ হিসাবে আমরা জানি, প্রত্যেকে জানি যে তাদের শহীদ হয়েছে। আর তাদের শহীদের দরজা প্রত্যেক জায়গা থেকে ঘোষণা করা হলো যে এটা নিয়ে কিন্তু নির্বাচনের আগে এই শহীদের দরজা দিয়ে কিন্তু একটা বড় একটা নতুন ধরনের ভারতের একটা নির্মাণ কথা বলা হয়েছিল। কিন্তু এই শহীদ দরজা মানে তফাৎটা কি? মানে শহীদ হলে কি এদেরকে আর্থিকভাবে আলাদা সুবিধা আছে? না, শহীদের আর্থিক সুবিধা নাই, এদের যে সম্মান, সে সম্মানটুকু তো পায় না। মৃত বলে ঘোষিত করা হচ্ছে, সেটা তো সম্মান পায় না। যদি কাউকে বলা যায় আমি হয়তো যে পরিস্থিতির মধ্যে হয়তো শহীদ হয়ে যেতাম, যদি আমি মারা যেতাম, তাহলে কিন্তু আমাকে শহীদ বলে হতো না। কিন্তু তাকে কিন্তু আম পাবলিক কিছু কিছু লোক জানতো যে শহীদ, কিন্তু অ্যাকচুয়ালি ডকুমেন্টসে কোনো শহীদ থাকে না। শহীদ কাদেরকে? শুধু আর্মিদেরকে শহীদ করা হয়, কোনো রকম ফারাক নেই। কিন্তু যে সম্মানটুকু তো কমসে কম দেশের মধ্যে দেওয়া উচিত, যে আর্মিদেরকে যে সম্মান দিচ্ছে, সম্মানটুকু দেওয়া উচিত, সেই সম্মানটুকু কিন্তু প্যারামিলিটারি ক্ষেত্রে পাওয়াই না এবং দেওয়া হয় না সরকার দ্বারা। সরকার যদি মনে করে যে একে দেওয়া হবে তো দেওয়া যেতে পারে, কিন্তু সরকার এর প্রতি কোনো ধ্যান দেয় না। একটাই জিনিস, যে 44 জওয়ান যারা মারা গেল, দেখছেন চারদিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, এবং ওরা কি কোনো সময় ভেবেছে এটা কি শহীদ হচ্ছে না? তাদের জন্য কোনো সময় এবার আওয়াজ তুলেছে যে মোমবাতি মিছিল করছে সব জায়গাতে, দেখছেন আপনারা, কিন্তু সেখানে কোনোদিন বলা হয়েছে যে না এদের শহীদের দরজা দেওয়া হোক? কেউ প্রতিবাদ করেছে? কোনো আম পাবলিক করেনি। কিন্তু তাদেরকে একটা রাজনীতি, একটা মজাক করা হচ্ছে, উৎসবে পরিণত করছে। এর আগে যখন উড়িয়া হামলা ছিল, তাকে একটা উৎসব করা হলো ভারতবর্ষে। এবং তার আগে যখন 2010-এ যখন 76 মারা গেল, জওয়ান মারা গেল সিআরপিএফ, তখন একটা রাজনীতি করা হলো। এখন তো 44 যে পুলওয়ামা, এটাকে তো পুরাপুরি রাজনীতিতে বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ এটা কমসে কম দেখা দেশবাসীকে জবাব নেওয়া উচিত যে এদেরকে শহীদের দরজা নেই করে এদেরকে
রাজনীতি করা হচ্ছে, এর কোনো প্রতিবাদ কেউ করছে না। প্রতিবাদ অ্যাকচুয়ালি ভিতরে থেকে যদি প্রতিবাদ করা হয়, যেহেতু আমাকে ডিসমিস করা হয়েছে, সেরকম বহু সংখ্যক ছেলেকে কিন্তু ডিসমিস করা হয়েছে। আর একটা কথা বলে আপনাদেরকে, যেহেতু আপনারা জানেন যে ছোট কর্মচারী যারা আছে তারা কিন্তু সিস্টেমকে নিয়ে তারা চলে, আর যারা বড় কর্মচারী আছে তারা কিন্তু সিস্টেমকে চালায়। আর সিস্টেমকে যারা চালায় তারা কিন্তু কোনো ছোট পরিবারের ছেলে না, তারা কিন্তু বড় পরিবারের ছেলে। এবং যারা সিস্টেমে চলে, যারা সিপাই র্যাঙ্কে যারা চাকরি করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওরা ছোট কর্মচারীর ছেলে, মানে হচ্ছে সাধারণ পরিবার, সাধারণ পরিবারে কিষান আর আপনার মজদুরের ছেলে যায়। তাদের পরিস্থিতির উপর আমি যে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন আদার্স কারোর সঙ্গে না হয়, সেটা ব্যাপারে আমি প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমাকে ডিসমিস করা হয়েছে। আপনার সঙ্গে না হয় সেটা নিয়ে প্রতিবাদ, সেটা আমি ঠিক যদি জনগণকে বলে, দর্শকদের বলেন। তবে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে এই যে শহীদ নিয়ে আছে, শহীদের তকমা দেওয়া হলো, যারা মারা গেছেন সিআরপি জওয়ান, তাদের যে জঙ্গিরা তাদের উপর অ্যাটাক করেছিল, সেই গাড়ির ব্লাস্টে কিন্তু 44 জন মারা গেছিল। কিন্তু এটাও বাস্তব যে ওই জঙ্গিরা ঢুকেছিল কোথায় থেকে, কিভাবে ঢুকলো, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাচ্ছিল তারা বলেছিল যে যাওয়া কিন্তু দুর্গম রাস্তা, সেটা যাওয়ার মতন পরিস্থিতি নেই। সেই প্রতিবাদও কিন্তু উঠেছিল। সরকারিভাবে তারা হেলিপ্যাড করে লিফটিং এর কথা বলা হয়েছিল, যে তাদেরকে লিফট করে যাতে পৌঁছে দেওয়া যায়, সেটাও কিন্তু সরকারের পক্ষ থেকে বা যে আধিকারিকরা ছিলেন তারা করেননি। আর এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য কি শহীদের তকমা দেওয়া হলো? হ্যাঁ, এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে 44 জওয়ান মারা গিয়েছিল, তাদের না তো আজ পর্যন্ত কোনো কিছু আপনারা শুনেছেন যে কোনো ইনকোয়ারি আসছে? এখন নাকি একটা পেপারে দেখা যাচ্ছে যে তারা কোনো আরটিআই কোনো জবাব আসছে না, কোনো পেপারে দেখা যাচ্ছে যে ওদের কোনো রকম ইনকোয়ারি হবে না। কেন হবে না? গাড়িটা কোথা থেকে এলো, কার গাড়ি ছিল, কোথা থেকে 365 কিলো যে আরডিএক্স এলো, কোথা থেকে এলো, এখন কিন্তু তার কোনো খোঁজ খবর নেই। ভারতবর্ষের মধ্যে দেখুন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, আইবি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এরা তো জাজ কোনোদিন বসেছিল? বসেনি। কেন বসানো হলো না? কারণ এটা একটা রাজনীতি করা হয়েছে, এদেরকে মেরে দেওয়া হয়েছে। আমি যেটুকু জানি, আমার যেটুকু মত বলছে, যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছে, এদেরকে মেরে দেওয়া হয়েছে এবং রাজনীতি করা হয়েছে ভারতবর্ষে। সেনার ভেতরে জওয়ানকে মেরে দেবে কেন? তোমার সাথে কি তুমি যখন ইনজিওর্ড হয়েছিলে, সুকুমা মাওবাদীদের ক্যাম্পের দিকে তোমরা এগিয়ে গেছিলে, তখন তোমরা অ্যাটাক করলে, মাওবাদীদের ওই অ্যাটাকের পর তোমার যে আর্মস অ্যামুনিশন সে প্রপারলি কাজ করছিল কি? না, প্রপারলি কাজ করেনি। 8টা ইন্ডিভিজুয়াল ব্লাস্ট করেছিলাম, তার মধ্যে 3টে ব্লাস্ট হয়নি, 5টা ব্লাস্ট হয়েছিল। তারপরে একটা বিরাট বড় একটা মানে সরকারকে, তারপরে আমি সিএনএন একটা আইবিএন চ্যানেলে বলেছিলাম, এবং তারপরে একটু ধ্যান দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং সিনিয়র অধিকারীর তরফ থেকে একটু ধ্যান দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিমাণে যে পরিস্থিতির মধ্যে ছিল, সেই পরিস্থিতিতে একটু নিয়ন্ত্রণ এসেছে। তার মানে এই প্রশ্নটা উঠেছে যে আর্মস অ্যামুনিশন নিয়ে যুদ্ধে যাচ্ছে যারা সিআরপিএফ জওয়ানরা বা যারাই যাচ্ছে, তাদের পরীক্ষা নিরীক্ষা আগে থেকে যে আদৌ একটি সচল না অচল, সেটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হতো না। তার মানে এই কথাটা তো বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি দেখা গেলে হয়তো হাতিয়ারটা পরীক্ষা নিরীক্ষা হতো, যে অ্যামুনেশন আছে তাদেরকে কিন্তু ডিএফ স্পেয়ার হয়ে গেছে, সেটাকে নিয়ে কিন্তু চলতে হতো সেই পরিস্থিতির মধ্যে। যেহেতু আমরা কমান্ডো ট্রেনিং টিম ছিলাম, সেই জন্য হয়তো ঠিকঠাক ছিল। কিন্তু যারা আর্মস সিপাহী চাকরি করছে, যারা আর্মস সিপাহী, যারা জওয়ান, তাদেরকে হয়তো সিআরপিএফ এর ভিতরে আছে, বিএসএফ এর ভিতরে, তাদেরকে কিন্তু সেইভাবে এখনো চেক আপ করা হয় না, আমি যেটুকু মনে করি। তবে মোটামুটি ভাবে আগেকার আমি যে প্রতিবাদ করার ফলে এখন সাফিসিয়েন্টলি ঠিক হয়েছে, আমি যেটুকু বুঝি এবং যেটুকু খবর পাই, যেটুকু অনেক জওয়ানদের সঙ্গে কথা হয় আমার, এবং আমি যে সিস্টেমের প্রতিবাদ করেছিলাম তার ব্যাপারেও আমার যে সকল আমাদের সিস্টেমের প্রতিবাদ, মানে ভুলগুলোর প্রতিবাদ এই ভুলগুলোর প্রতিবাদ করার জন্য তোমাকে আবার অ্যাটাক করা হচ্ছে, তোমাকে টর্চার করা হতো কেন? টর্চার করা হতো এই ভুলগুলোর মধ্যে যদি ধরা পড়ে যায় তাহলে তাদের ক্ষতি হতে পারে সিনিয়র অফিসারের, এবং পরবর্তীকালে কি আমার কথাটা যদি ভ্যালু দেওয়া হয় তাহলে তাদের কোনো ভ্যালু থাকবে না। সেই যে ওদের একটা পেস্টিসের ব্যাপারে নিয়ে আসছে, কারণ ওরা কিন্তু সিস্টেমকে চালাচ্ছে, ওরা যেটা মনে ইচ্ছা আছে সেটাই কিন্তু করছে। একজন সিপাহীকে সেইভাবে ওরা ধ্যান দেওয়া হয় না। আমাদের কথা, সেই প্রতিবাদ করতে গিয়ে তোমার চাকরি চলে গেল? হ্যাঁ, আমার প্রতিবাদ করতে গিয়ে আমার চাকরি চলে যাবে। এখন কিভাবে তুমি এত ট্রেনিং নিলে, এত দেশকে দিলে, এত জায়গায় যুদ্ধ করলে, তোমার সময়টা জীবনটা উৎসর্গ করেছিলে, এখন তোমার অবস্থা কি? এখন অবস্থা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি, কোথাও না তো কোনো সেন্ট্রাল সরকার থেকে কোনো মদত পেয়েছি, না স্টেট গভর্নমেন্ট থেকে, কারণ স্টেট সরকার থেকেও পাইনি। কারণ বলি আরেকটা ব্যাপার বলি, যেহেতু আমার দেখুন আমি সার্ভিস করেছি, আমি কিন্তু ব্ল্যাক, আমি কিন্তু
নিজে থেকে পালিয়ে আসিনি, আমি ইনজুরি হয়নি, আমি নিজে ইনজুরি হয়নি, আমি কিন্তু অ্যাটাকতে নকশালি হামলাতে ইনজুরি হয়েছিলাম। তার ফলে কোনো মেডিকেলের ব্যবস্থা হয়নি, তার ফলে আমাকে রাস্তার মধ্যে আজকে ঘুরে বেড়াতে হচ্ছে। কারণ আমি কিন্তু এরকম অনেকজন সিপাই আছে ভারতবর্ষের মধ্যে, এটা তারা আমার মতো পরিস্থিতির মধ্যে আছে, কেউ কিন্তু আওয়াজ তুলতে পারছে না। এবং আমি কেস আমার কলকাতা হাইকোর্টে কেস চলছে, যায় না উকিল সাহেব ফোন করে সেও কিছু বলছে না, যায় না কি হবে লাস্ট কথা, সেই আর্থিক অবস্থার মতো আমার নেই যে ভালো একটা কোর্টে যেয়ে কোনো একটা ভাবে কেস করে আমি ডিগ্রি পাবো। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি, যায় না কি হবে। আপনাদের আশীর্বাদ আছে এটুকু জানি, জনগণের আশীর্বাদ আছে, এবং ভারতবর্ষের আমি একটা সেনা ছিলাম, কমান্ডো ছিলাম, তার জন্য আমার মনোবল আমার কোনোদিন ভাঙবো না, আমি আমার প্রতিবাদ চলে যাবো। অবশ্যই প্রতিবাদের কথা বারে বারে উঠছে, কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে সেনার ভিতরে এটা কি চলছে, কেমন ভাবে চলছে। প্রতিবাদ করলে যদি ভুলকে ভুল বলা কি অপরাধ? ভুলকে যদি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানুষের আরো সেনার সঙ্গীদের প্রাণ রক্ষার জন্য মুখ খোলা কি অপরাধ? এই অপরাধের পানিশমেন্ট কি এভাবে? এটা কেমন একটা অন্যরকম ব্যাপার বাড়তে যাচ্ছে না যে তুমি তো নিজের জন্য আর চাওনি, তুমি তো ইনজিওর্ড হয়েছো, তুমি যাই হোক যেটা ভুল হয়েছে সেটা তুলে সেটাকে বলার জন্য তোমাকে সাসপেন্ড করা বা চাকরি থেকে রিমুভ করে তোমার সাথে আর তাদের কাজে রিমুভ করা হবে। আপনারা জানেন 2017 একটা ভিডিও ভাইরাল হয়েছিল তেজ বাহাদুর যাদব, ওনার ভিডিওটাকে নিয়ে ওকেও কিন্তু টর্চার করা হতো এবং আমার মতো পরিস্থিতি ফেলে তাকে কিন্তু ডিসমিস করা হয়েছে। ওর আগে কিন্তু 2 বছর আগে 2014-15-তে আমি কিন্তু প্রচুর মিডিয়াতে আছে, CNN.in, দা হিন্দু পেপার, হরিভূমি পেপার, সব পেপারে এসেছি, ঠিক আছে। কিন্তু এখন যে পরিস্থিতি, যেমন তেজ বাহাদুর যাদব, পঙ্কজ মিশ্রা, জলিল আহমেদ, নবরত্ন চৌধুরী, আরো অনেকেই আছে যেমন আমরা কিন্তু সিস্টেমের প্রতিবাদ করেছিলাম, যেটা ভুল হচ্ছে তার প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদ করার ফল কি এইটা? আপনারা বলুন। ভারতবর্ষের কাছে আমি এটাই জবাব চাইছি, জবাব মানে আমি আমাদেরকে বলতে চাইছি যে এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করলে কি এরকম হয়? না না, সারা দেশ তো তোমাদের শহীদ শহীদ বলে তোমাদের সম্মান দিচ্ছে, জওয়ান বলে সম্মান দিচ্ছে। এই সম্মানে কি তোমাদের কি কাজে লাগছে? সম্মানের কথা যদি বলা যায়, দেখুন আপনারা দেখবেন যখন ট্রেনে যাবেন, যদি বলা যায় আমি সেনাতে সার্ভিস করে একটু জায়গা দেবেন, তো আমাদের জায়গা কোথায় জানেন? এসি ওয়ার্ডেন দিয়ে কিন্তু তাড়ি দেওয়া হয়, ছুটি যাও, কিন্তু ওখান থেকে সে বাথরুমে আসতে হয় বসে, সেটাকে আপনারা জানেন আদৌ? কিন্তু কি মুখে ওপর থেকে একটা বিরাট বড় সম্মান দেওয়া, কিন্তু ভিতর থেকে কিন্তু তারা কি দেয়? আপনারা বলুন যে দেশে যে যারা কোনো নেতা যে বড় বড় ভাষণ দিচ্ছে, শহীদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, বহু কিছু করছে, আদেও কি শহীদের দরজা আছে? সেটার ব্যাপারে কোনো নেতা কি মুখ খুলেছে? খুলেনি। এই যে 44 জন যে মারা গেল তাদের বাড়ির অবস্থা কি? রমেশ কুমার একজন আছে, তার অবস্থা কি আছে? কেউ হয়তো খেতি করছে, কেউ সবজি বিক্রি করছে, মানে একজনের ফ্যামিলি। ঝাড়খণ্ডে জানেন, আমরা কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল যে উনি সবজি বিক্রি করছে, শহীদের পত্নী। আপনারা জানেন যখন পুলওয়ামাতে অ্যাটাক হয়ে যখন মারা গেল 44 জন, তারপরে 250 কোটি টাকা ফান্ড জমা হয়েছে। সে ফান্ড কিন্তু 1 টাকা কি কোনো পরিবার পেয়েছে? আপনারা কোনোদিন ধ্যান নিয়েছেন? কোনোদিন জবাব নিয়েছেন না, কারণ সেটা চলে গিয়েছে। একটা উৎসব, যখন উড়ি হামলা হয়েছিল তখন একটা উৎসবে পরিণত করা হয়েছিল। এখন যেমন পুলওয়ামা হামলা হলো, এটাকে একটা ভারতবর্ষের মনের মধ্যে যে রাজনীতি নেতারা আছে তারা উৎসবে পালন করছে, আদার্স আর কিছু নয়। এর মধ্যে যেমন 76 জওয়ান মারা গিয়েছিল 2010 সালে, সুকমা ডিস্ট্রিক্টে মারা গিয়েছিল, তাদেরকে কিন্তু একটা উৎসবে পরিণত, এরপরে আবার একটা যখন বড় হামলা হবে সেটা কিন্তু ভুলে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে না শহীদের দরজা আছে, না কোনো রকম ফেসিলিটি আছে, কুকুরের মতো জিন্দেগি মানে তারা জীবনযাপন করছে। এবং আমার যে পরিস্থিতি হচ্ছে, যেটা আমার সঙ্গে হয়েছে, আমি যেন চাই কোনো সিপাই এবং ছোট কর্মচারীর সঙ্গে না হয়, সেটাই আমি চাই। অবশ্যই আপনারা শুনছেন সুজয় মণ্ডলকে, কমান্ডো সুজয় মণ্ডলকে। বাস্তব পরিস্থিতি কিন্তু একরকম। যত বাইরে একটা গ্ল্যামারাস একটা অন্যভাবে আমরা যত দেখি, শহীদ বলে যে সারা দেশ নেতা মন্ত্রীরা চিৎকার করেন, প্রশাসন শাসক ব্যবস্থা তাদেরকে যেভাবে কাজে লাগাচ্ছে, কিন্তু বাস্তব অবস্থাটা কিন্তু অন্যরকম কথা বলছে। শহীদ হয়ে গেছেন যারা, তাদের অবস্থা আপনারা শুনলেন। এখন বিভিন্ন মিডিয়াতেও আপনারা এই কথাটা জানতে পেরেছেন যে 1 বছর পর পুলওয়ামার হামলার 1 বছর পর শহীদদের পরিবার তাদের ক্ষোভ বিক্ষোভ সবটাই আপনারা কিন্তু অবশ্যই জানতে পারছেন, তারা কোনো রকম ব্যবস্থা পায়নি। এই যে কোটি কোটি টাকা লেনদেন হয়ে গেল শহীদদের নাম করে, সেই টাকাটা কোথায় গেল? কাদের জন্য এই টাকাটা? দেশের বাসীরা যারা আছে, দেশকে যারা ভালোবাসেন, তারা যে তাদের টাকা, তাদের সমর্থন সবকিছু তাদের প্রতি উৎসর্গ করলে তাদের মূল্যটা কোন জায়গায় দাঁড়ালো? বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য জায়গায় রয়েছে। যারা শহীদ হয়ে গেছেন তাদের পরিবার এখন রাস্তায়, আর যিনি দেশের জন্য গুলি খেয়েছেন, ব্লাস্টে তার পা ইনজিওর্ড হয়েছে, যে জঙ্গি হামলায়
যে জঙ্গিদের সাথে লড়াই করেছেন, কমান্ডো ট্রেনিং নিয়ে জীবনকে উৎসর্গ করেছিলেন, তিনি কিন্তু সুজয় মণ্ডল এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এইটাই কিন্তু বাস্তব পরিস্থিতি। আরো কিছু পরিস্থিতি নিয়ে, তথ্য নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন abtakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, জয় হিন্দ। আপনারা বলুন তো, আইসক্রিম আর মোমের মধ্যে কোথায় মিল আছে? আইসক্রিমও গলে, মোমও গলে, কিন্তু মোম জলে তারপর গলে। আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জ্বলার পিরিয়ড, আগুনের যে জ্বালা, সেই জ্বালার মধ্যে কি কি আছে? আমাদের মধ্যে 6টা ডেভেলপমেন্ট করতে হবে। যদি আপনি 6টা ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রকৃতভাবে জ্বলবেন, অর্থাৎ আপনার জীবন সার্থক হবে। এই 6টা ডেভেলপমেন্ট কি কি বলুন তো? 6টা ডেভেলপমেন্ট হলো পার্সোনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আপনি দেখুন আপনার প্রতিভা কোন ডেভেলপমেন্টে আছে। আপনার ডেভেলপমেন্টে কাজ করে আপনি জীবন অতিবাহিত করবেন। যদি আপনার মনে হয় আপনার ব্যক্তিগত জীবনে ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে আপনি ব্যক্তিগত জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুত থাকুন। আপনার যদি মনে হয় যে আপনার ইকোনমিক দরকার এবং ইকোনমিকে ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে আপনি ইকোনমিকে ডেভেলপমেন্ট করুন। আপনার যদি মনে হয় শিক্ষা দিয়ে আপনি পৃথিবী জয় করবেন, তাহলে শিক্ষার জীবনে, শিক্ষার ক্ষেত্রে এডুকেশন ডেভেলপমেন্ট করুন। আপনার যদি মনে হয় সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করবেন, তাহলে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট করুন। আপনার যদি মনে হয় আপনি রাজনীতির জীবনে যাবেন, তাহলে আপনি পলিটিক্যাল ভাবে ডেভেলপমেন্ট করুন। আপনি যেভাবে ডেভেলপমেন্ট করবেন, আপনার জীবনটা সেইভাবে উন্নতি লাভ করবে। আমরা কি করি? আমরা 6টা ডেভেলপমেন্টকে একসঙ্গে করি, এর ফলে আমাদের প্রকৃত ডেভেলপমেন্ট হয় না। অর্থাৎ প্রত্যেকটা ডেভেলপমেন্টে আমরা 10% করে ডেভেলপমেন্ট করি, তাই আমাদের জীবনটাই হয় 10%, 10%, 10%। যদি আপনাকে ডেভেলপমেন্ট করতে হয়, আপনি যে কোনো একটা ডেভেলপমেন্টে 100% করে অপর ডেভেলপমেন্টে যাবেন। যদি আপনি মনে করেন যে সাংস্কৃতিক ডেভেলপমেন্ট দিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন, তাহলে আপনি সাংস্কৃতিক প্রতিভা নিয়ে, আপনি কবিতা নিয়ে, আপনি সিনেমা নিয়ে, আপনি নাট্য জগৎ নিয়ে যে কোনোভাবেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন।